জনরায়কে ছুড়ে ফেলা প্রসঙ্গে আমি একটু মনিয়াপার কাছে আসি যে মনিয়াপা অনেকগুলি ভায়োলেশন, যেটা জুলাই সনদ না করা, 31 দফা না করা, সেটার ব্যাপারে যদি আপনি একটু মন্তব্য করেন যে মানে সাইফ আরো বেশি করে দেখেন, বলতেছেন যে এই যে জনাব তারেক আপনার রহমান জুলাই সঙ্গে সনদ, কথা, রাইট। জুলাই সনদে যেটা ছিল যে বিরোধী দলকে একটা ডেপুটি স্পিকার দিতে, আমাদের নেতা কিন্তু এর মধ্যেও বলেছেন একদিন, আমি কিন্তু এই পদটা এখনো খালি রেখেছি। এই পদটা এখনো খালি রাখা মানে ডেপুটি স্পিকার বিরোধী দল চাইলেই নিতে পারে, কিন্তু তারা নিবে না, তারা গো ধরে বসে আছে, তারা নিবে না। তা এইখানে তাদের কি করার আছে? এটা কিন্তু 31 দফার মধ্যেও ছিল যে আমরা একটা বিরোধী দলকে দিব। তো সেই সেই জায়গায় কিন্তু জনাব মুস্তাফিজ যে কথাটা বলেছেন সেই প্রসঙ্গে আসেন যে কোন একটা পদ পদবি দেওয়া না, আপনাদের অঙ্গীকার বাস্তবায়ন আপনারা কি করতেছেন সেটা আসেন আপনারা। আমরা আমাদের অঙ্গীকার বাস্তবায়ন অবশ্যই করছি। আপনি দেখেন, জুলাই সনদ আর আপনার গণভোট, গণভোটটাই তো জুলাই সনদটাকে সাকসেস করার জন্য, ঠিক না? তো জুলাই সনদের 133টা আপনার অধ্যাদেশ ছিল, তার ম্যাক্সিমাম গুলো পাশ হয়ে গেছে। পাশ হওয়ার পরে যে কয়েকটা আছে সেগুলো কিন্তু বলেছে আবারও চুলচেরা বিশ্লেষণ করে এটা আমরা ঠিক করব, এটা সময়ের ব্যাপার। আর সংখ্যার হিসেবে ম্যাক্সিমাম, গুরুত্বের হিসেবে না। নোট অফ ডিসেন্ট যেগুলো ছিল, যেটা নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো তো আপনার কথা বলাই ছিল তখনই যে এটা সংসদে চুলচেরা বিচার বিশ্লেষণ করার পরে এটা 2/3 মেজরিটি ভোটে আপনার পাশ করবে না ফেল করবে এটা আলোচনা হবে, এটা এটা নির্ধারিত হবে। তাহলে আপনি আপনার মতো করে একটু আপনার নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে আপনি একটা জিনিস করলেন, সেটাই সালাউদ্দিন সাহেব বুঝাতে চেয়েছে। আমরা সেদিন কথা বললে বলতে পারতাম, আমরা সেদিন কথা বলি নাই, আমরা চেয়েছি নির্বাচনটা যাতে হয়ে যায়, কারণ নির্বাচন নিয়ে একটা চরম অনিশ্চয়তা ছিল। রাইট আপা, এই অনিশ্চয়তা কোথায় ছিল আমি জানি না, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আসলে নির্বাচন না দিতে চাইলেও না দিতে পারতেন কিনা, এনসিপি কে আপনারা এরকম মনে করেন কিনা যে এনসিপি চাইলেই নির্বাচন না হইতে পারতো, জামাত না চাইলে নির্বাচন না হইতে পারতো, আমি জানি না। আপনারা এনসিপি জামাতকে এত শক্তিশালী কেন ভাবলেন? আপনি দলীয়করণের জায়গাটা থেকে যদি একটু বলেন যে দলীয়করণের ক্ষেত্রে যেইটা আমরা তারেক সাহেবের কাছ থেকে খুব আশা করছিলাম যে উনি যখন সরকার গঠন করবেন তখন তিনি আওয়ামী লীগ স্টাইলে এরকম দলীয়করণ করবেন না, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস স্টাইলেও করবেন না, গ্রামীণ ব্যাংকের থেকে বা চট্টগ্রামের থেকে লোক আইনা বসাই দিবেন, এগুলোও করবেন না উনি। এইটা আমরা আশা করছিলাম, যেটা আমরা পাই নাই। আপা এইটা আপনি একটু বলেন তো যে দলীয়করণটা কেন হয়েছে, আর মাঝখানে প্রমাণ দেই, আপনি আমাকে একটু শুনেন। সেটা হলো, মাননীয় প্রধানমন্ত্রী যেদিন প্রথম ফ্যামিলি কার্ড বিতরণ করলেন, একজন মহিলা কিন্তু জোরে চিৎকার দিয়ে জয় বাংলা বলে উঠেছিল তার নোটে, তার মোবাইলে, যখনই সে এসএমএসটা দেখেছে। আপনি বলেন করাইল বস্তিতে যদি মনে করা হয়, আমাদের অনেক দিনের সবখানে কিন্তু কমিটি আছে, বস্তিতেও কমিটি আছে, আমাদের জেলাতেও কমিটি আছে, আমাদের মহানগরেও কমিটি আছে। তো বস্তির কমিটি ধরে যদি আমরা দিতাম তাহলে কিন্তু কেউ জয় বাংলা বলে চিৎকার করতো না। জয় বাংলাতে দিবেন তো, জয় বাংলা আপনাদের ভোট দিয়েছে তো, দিবেন তো। দলমত নির্বিশেষে আমরা কাজ করার চেষ্টা করেছি, আমি এই কথাটাই বলতে চাই। ওকে, দলমত নির্বিশেষে না, এটা দলমত নির্বিশেষে হয় নাই আপা, আপনি ডাইনে বামে পূর্ব পশ্চিমে তাকান, পূর্ব পশ্চিমে তাকান আপা, দলমত নির্বিশেষে হয় নাই আপা। প্লিজ লেট মি ফিনিশ। কৃষকের ঋণ যখন মওকুফ করলো তখন কি জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে এরা আওয়ামী লীগের কৃষক, এদের ঋণ মওকুফ করা হবে না? আপা জনাব মুস্তাফিজ স্পেসিফিক শিক্ষাঙ্গনে ভিসি নিয়োগের কথা বলেছেন, আপনি সেই ভিসি গুলির কথা আপনি জানেন তারা কি করেছেন? আমরা ওই দিন দেখলাম পোশাক পরে একজন পুলিশের বড় কর্মকর্তা, উনি কত জাতীয়তাবাদী ছিলেন সেটা বলতেছেন। আপনি যে দলীয়করণ এখন দেখতে পাচ্ছেন না, সেটা নিয়ে আপনার সঙ্গে আমার আলাদা একদিন কথা বলতে হবে, আপনার কাছে শিখতে হবে। মানুষ নিজেকে তারা জহির করতে, জাহির করতে পছন্দ করে। এখন বক্তৃতায় যখন একজন জাহির করছিল বেশি ফ্যাসিলিটিস পাওয়ার জন্য, সেইখানে তো আমাদের কোনো কথা নাই। এটার পার্সেন্টেজটা কত খালেদ ভাই আপনাকে বুঝতে হবে। পার্সেন্টেজ যদি 1% 2% থাকে তাহলে কিন্তু এটা বিচ্ছিন্ন ঘটনা। পার্সেন্টেজ যদি আপনার 51% থাকে তাহলে আমি ধরে নিতে পারি যে না, বিএনপি যেটা বলে। আচ্ছা, পার্সেন্টেজ আপনার কাছ থেকে শুনবো আপনার শেষ বক্তব্যে। আমি একটু জনাব সাইদ মুস্তাফিজের কাছে যেতে চাই। জনাব সাইদ মুস্তাফিজের কাছে যাওয়ার আগে আমি একজন দর্শকের মন্তব্য একটু পড়তে চাই। উনার নাম রাজু আহমেদ রাজন। উনি বলছেন খালেদ মহিউদ্দিনের এত ভয় যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে কোনো প্রশ্ন করার মতো মুরদ নেই, নিজেকে আবার সৎ সাংবাদিক হিসেবে দায়ের করে এটা এনসিবি জামাতের জান্নাতের টিকিট পাওয়া দালাল প্রমাণিত হয়েছে। ফ্যান্টাস্টিক। আমি জনাব সাইদ মুস্তাফিজ আপনার কাছে একদম শেষ প্রসঙ্গের শেষ বিষয় যেটা আপনার মন্তব্য করতে জানতে চাইবো, সেটা হচ্ছে যে আসলে যে যাই বলুক মধ্যপ্রাচ্যের সংকটটা আরো একটু দীর্ঘায়িত হবে বলেই মনে হচ্ছে, এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন এই মুহূর্তে চীনে আছেন, চীনের সাথে তার সম্পর্কটা কোন দিকে যাবে। কয়েকদিন আগে আমরা ইরানি যে স্পিকার আছেন তাকেও আমরা চীনে আসতে দেখেছি এবং পররাষ্ট্রমন্ত্রীকে। তো এই ব্যাপারে এই আন্তর্জাতিক ভূরাজনৈতিক ব্যাপারটাতে এনসিপি কি ভূমিকা রাখতে চায়? মানে কেন আমি এই প্রশ্নটা করতে চাচ্ছি যে আমরা বিএনপি এবং জামায়াতের ভূমিকা অলমোস্ট এক দেখছি, যে ইরান যুদ্ধে তারা আমেরিকার নাম নিবে না, ইরান আক্রমণের ক্ষেত্রে তারা একটা কোনো মতে একটা বলবে যে
এটা এরকম হওয়া ঠিক হয় নাই। এনসিপির জায়গাটা আমরা একটু বুঝতে চাইতেছি। এনসিপির অবস্থান ভাই ক্লিয়ার, আমরা নাম নিয়েই কথা বলি, এই জন্য আসলে অনেকের কাছে অনেক সময় আমরা অপ্রিয় পাত্র হই। আমরা আমেরিকার নাম নিয়ে আসলে তাদের সমালোচনা করেছি, আমরা ইরানের পক্ষ নিয়ে কথা বলেছি, এবং আমরা মনে করি যে কূটনৈতিক জায়গা থেকে আমাদের একটা নিজেদের স্বনির্ভর বা একটা নিজেদের স্বকীয় অবস্থান সবসময় বজায় রাখা উচিত, এবং নিজেদের স্বার্থের জন্য আমরা চীন থেকে শুরু করে রাশিয়া থেকে শুরু করে আমাদের কূটনৈতিক জায়গা থেকে যার সাথে যেই জায়গা থেকে আমাদের দেশ বেনিফিটেড হবে বা সামগ্রিকভাবে যেখানে আমরা লাভবান হবে, আমাদের সেই দিকে আগানো উচিত। কোনো একটা দেশের প্রতি যদি আমরা নির্ভরশীল হয়ে যাই, তাহলে তো ওই ধরেন লাস্ট 17 বছর তো যেরকম ভারতের উপর আমাদের নির্ভরশীলতা ছিল এবং তারা যেরকম ইচ্ছায় আমাদের প্রায় একটা অঙ্গরাজ্যের মতো করে ট্রিট করা শুরু করে দিয়েছিল, সেরকম একটা অবস্থানে যাবে। তো এনসিপি মনে করে যে পররাষ্ট্রনীতির জায়গা থেকে আমাদের সম্পর্কর জায়গা বলি, আমরা প্রত্যেকটা দেশের সাথে সম্পর্ক রাখাতে বিশ্বাসী। আমরা ভারত থেকে শুরু করে, পাকিস্তান থেকে শুরু করে, আমেরিকা থেকে শুরু করে, চীন থেকে শুরু করে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কের যে জায়গাগুলো থাকে সেগুলোকে আমরা সেই সম্পর্ক বজায় রেখে আমাদের নিজেদের স্বার্থ সংশ্লিষ্টতা রক্ষা করে, এবং এরকম যদি কোনো সিচুয়েশন তৈরি হয় যেখানে আসলে যে এখন যেরকম ইরানের সাথে যুদ্ধ হচ্ছে, ইরানের পক্ষে অবস্থান নেয়, সেটা আমরা অবশ্যই নিয়ে আমাদের কথা তুলে থাকবো। আমাদের একজন দর্শক আর দলীয়করণের যে ব্যাপারটা আপা বললো, আমি পুলিশের আরেকটা মানে আমি মোটামুটি ফলো করছিলাম যে আসলে পদায়ন গুলা কি করছে। বেশিরভাগই আমি দেখলাম যে বিএনপির সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড, যেরকম যে ঢাকার যিনি এসপি হয়েছেন তিনি বর্তমানে সরকার দলীয় যিনি হুইপ আছেন বকুল সাহেব, উনার স্ত্রী। যদিও আমার মনে হয় যে অবশ্যই যোগ্যতা অনুসারেও যেতে পারে, তারপরে এটা কিন্তু একটা বড় কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা তৈরি হয়, এবং তাদের যে স্টেটমেন্ট গুলো আছে যে দলীয়করণ তারা একবারই করছেন। আপনি পুলিশ থেকে শুরু করে বিসিবির বাবার দোয়া কমিটি বানানো থেকে শুরু করে ইচ এন্ড এভরি সেক্টরে প্রশাসক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আসলে দলীয়করণ তারা করে ফেলেছে, এবং তারা যুক্তি হিসেবে দেখায় যে এই জায়গাগুলোতে সব জামাত এনসিপি বসেছিল এবং তাদের আসলে রাষ্ট্র কথা কিছু ঠিকও আসলে কথা আসলে কিছু ঠিক। জনাব আসিফ মোহাম্মদ সজীব বিসিবির যে কমিটি করেছিলেন সেই কমিটিও আসলে মানে কিভাবে করেছিলেন আমি আর এই বিস্তারিত যাইতে চাই না। একটা হোটেলে বসে জি ধরে নিচ্ছে যে তাদের কথা ঠিক, কিন্তু আমার কথা যে তারা কেন ইলেকশন দিচ্ছে না বা কেন তারা হচ্ছে যে কিছু নিরপেক্ষ লোকজন কি নেই, সবই কি আসলে দলের অন্তর্ভুক্ত লোক? আচ্ছা, দুটো মন্তব্য আসছে দর্শকের কাছ থেকে, একটা হচ্ছে আপনাকে উদ্দেশ্য করে, একটা আমাকে উদ্দেশ্য করে যে মন্তব্য করেছেন সেটা হচ্ছে রেজাউল হক মল্লিক আসলে জাতীয়তাবাদের কথা বলেছেন, তিনি বিএনপির জাতীয়তাবাদের কথা বলেন নাই। জাতীয়তাবাদ একটা পুলিশের থাকতেই পারে, সেই জাতীয়তাবাদী চেতনার অংশ ছিলেন বলে তাকে অত্যাচার করা হয়েছে, সেটা একজন বলেছেন। আরেকজন বলেছেন যে ভিসি নিয়োগ আর শিক্ষক নিয়োগ কি এক, দুটি বিষয়ে যদি আপনি একটা মন্তব্য করতেন। আমার কাছে মনে হয় যে কেউ যদি বুঝে থাকেন তিনি বিএনপির জাতীয়তাবাদ না বাংলাদেশের জাতীয়তাবাদ সম্পর্কে বলেছেন জনাব রেজাউল হক মল্লিক, তাহলে আমি আই শুড কারেক্ট মাইসেলফ, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে উনি বিএনপির জাতীয়তাবাদ বলেই জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। সাইফ কি বলেন সেটা আমরা একটু শুনি। না, সেখানে আমিও মনে করি তার যে দীর্ঘ বক্তব্য, সেখানে তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে জাতীয়তাবাদী লোক আর না পাইলে কি করবে উনি বলেন? জাতীয়তাবাদী লোক আর না পাইলে কি করবে? না, সেই জাতীয়তাবাদী আইডিওলজির বাইরেও এই দলীয় জায়গাটাও তিনি কিন্তু উল্লেখ করেছেন, আমি যদি ভুল না হয়ে থাকে। আপনি শুনেছেন, আপনি কমেন্ট করতে পারেন। আর ভিসি নিয়োগের প্রক্রিয়া বলি, এটা তো অলরেডি কিছুটা প্রবলেম আছে। ভিসি যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট, ভিসি আর শিক্ষক নিয়োগটা এক না। অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টগুলি তো সরকারের পছন্দ মতো লোকই দিবে, যদিও দেওয়ার কথা না। মানে ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী আর চট্টগ্রামে দেওয়ার কথা না সরকারের পছন্দ মতো লোক। এখানে তো শিক্ষকরা মিলে দেখা যাচ্ছে পরবর্তী নির্বাচিত করে বা এরকম একটা ক্রাইটেরিয়া জায়গা আছে অবশ্যই, কিন্তু আমরা বরাবরই দেখে আসছি যে সরকারি মোটামুটি নির্ধারণ করে দেয় যখন যে সরকার থাকছে। কিন্তু আমরা এক্সপেক্ট করেছিলাম যে আসলে তারেক রহমান যেরকম আসলে কথাবার্তা বলেছেন যে এটা হবে না, ওইটা হবে না, এই পরিবর্তন আসবে, তো সেই অনুযায়ী আমরা মনে করেছিলাম যে আসলে আমরা অবশেষে এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে দলীয়করণের জায়গায়, কারণ আমরা আসলে শিক্ষকদের কোনো রং দেখতে চাই না, পুলিশের কোনো রং দেখতে চাই না, অ্যাটলিস্ট এই জায়গাগুলোতে আমরা আসলে নিরপেক্ষ লোকজনকে দেখতে চাই যারা আসলে সবাইকে সমানভাবে সেবাটা দিবে। যাদের ব্যক্তিগত আইডিওলজি অবশ্যই থাকতে পারে, কেউ বিএনপিতে বিশ্বাস করতে পারে, এনসিপিতে বিশ্বাস করতে পারে, কিন্তু তার কাজের জায়গায় যদি সেই আইডিওলজিটার প্রভাব আসে, সেটা আসলে দুঃখজনক। আজকে আমরা শেষ প্রসঙ্গে একটু আসি যে মনিয়াপারকে আমরা আজকে আসলে মন ভরে আজকে শুনতে পারি নাই, কারণ হচ্ছে মনিয়াপার কানেকশনটা একটু ইয়ে ছিল, কিন্তু আমরা একটু শুনতে চাইবো যে বিএনপির অঙ্গীকারগুলি যেটা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান বারবার যেটি বলেছেন যে অক্ষরে অক্ষরে পালন করবেন, সেটা আসলে করবেন কিনা। 31 দফা যেটি নিয়ে আপনারা আসলে কাজ করছেন গত 10 বছর ধরে, বেগম জিয়া বেঁচে থাকতে সময় সেটার কাজ শুরু হয়েছিল, তারপরে এটি চলে আসছে, সেগুলো আপনারা করবেন কিনা। আর হচ্ছে দর্শকদের মতামত হচ্ছে যে খালেদ ভাই আজকে নীলু আপার দলে, কে জানি এটা বললো, খালেদ ভাই নীলু আপার দলে। আর হচ্ছে জালাল আহমেদ, উনি বলছেন যে খালেদ ভাই বিএনপির এজেন্ট। মনিয়াপা যদি একটু বলতেন যে আপনারা আসলে আপনাদের যে বক্তব্যগুলি সেগুলো। খালেদ ভাই বিএনপির এজেন্ট বলে, এটা আসলে হয় ফান করে বলেছে আর না হয় খুব সিরিয়াসলি বলেছে, অনেকবার বলেছে আপা। আমি বলি
এটা এটা যদি কেউ বলে আমি 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 অজ্ঞান হব না কি হবে আমি জানি না। না, আপা, get her right যাই হোক now, আমি বলেন। সেই বলেন। প্রশ্নকর্তাকে বলছি যে উনি ফানি করেছে, কারণ আর যাই হোক খালেদ মহিউদ্দিন যে বিএনপি প্রো কোনো দিন হতে পারে না, এটা তার প্রশ্নগুলা দেখলেই বোঝা যায়। এবং যারা বিগত 15-20 বছর তার প্রশ্ন দেখে নাই তারা বলতে পারে। এটা যদি এনসিপির মতো বয়সে না, 12, 14, 15 বছর, 18 বছর হয় তাহলে বললে আমি জি আপা। বিশ্বাস করলাম। তো জি আপা। এখন যাই হোক আপনি যেটা বলেছেন, আপা একটু 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 আপা আপনাকে একটু প্রশ্ন করে মানে আমাদের এখানে তো খুব আবার কাটাকাটি চলে, তো আপনি যেহেতু বলছেন যে খালেদ মহিউদ্দিনের প্রশ্ন যারা 15-17 বছর ধরে শুনছে তারা জানে যে তাই সে কখনো বিএনপি হতে পারবে না, এইটা কাইটা দিবে খালেদ মহিউদ্দিন আওয়ামী লীগ হতে পারবে। আমি এটা বলতে চাইছি না, আমি এটা বলতে চাই না, এটা দাদা 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 আপনার এটাও বলতে হবে যে আপনি 17 বছর ধরে আমার চিনলে যে আমার প্রশ্ন শুনে কি এটা মনে হয় আমি আওয়ামী লীগ হতে পারবো? না। আপনি একজন সাংবাদিক এই সন্দেহ যত করবে তত সেই সাংবাদিক ক্ষুরধার হবে, আচ্ছা। তার স্বচ্ছতা তত বাড়বে। যে সন্দেহ থাকুক, আমি আমার জায়গা থেকে আমি আমার দলকে জি আপনি দলীয়করণটা নিয়ে যদি একটু বলেন যে আমরা আসলে দলীয়করণের জায়গা থেকে এবং একটা সব মানুষের সরকার, সব মানুষের প্রধানমন্ত্রী হিসেবে আমরা এই সরকারকে দেখবো কিনা। আমি এই সরকার সব মানুষের প্রধানমন্ত্রী। আপনি দেখেন একজন মানুষ যখন 150 টাকার খাবার খায়, 150 টাকায় এনেছে একজন প্রধানমন্ত্রী, খুব খারাপ কাজ করেছে আপা, খুব খারাপ কাজ করেছে, খুব খারাপ কাজ করেছে প্রধানমন্ত্রী। আমার থেকে আমি বাংলাদেশে যে টাকা বেতন পাতাম প্রধানমন্ত্রী তার চেয়ে বেশি টাকা বেতন পায়, খুবই কিপটামি করেছে, খুবই বাজে কাজ করেছে, এটা ঠিক হয় নাই। না না, এটা আমি বলছেন কেন? উনি না, এটা খুবই বাজে কাজ করেছে, খুবই বাজে কাজ করেছে। এবং আমি এটা জানতে চাইবো জাহিদুর রহমান সাহেবের সাথে যদি আমার কখনো দেখা, আমি জানতে চাইবো যে এটাকে সাংবাদিকদেরকেই 150 টাকার খাবার খাওয়াইছে নাকি বিদেশি অতিথিরা আসলে মনিয়াপার আসলেও 150 টাকার খাবারই খাওয়ায়, নাকি স্পেসিফিক সাংবাদিকদের জন্য? উনি শোনেন, ইউনিভার্সিটিতে খাবার খেতে গিয়েও বলছেন যে এই খাবারও আপনাদের কমাতে হবে। এই যে ওনার যে বলাটা প্রত্যেকটা ক্ষেত্রে, উনি এই যে আপনার খরচ কমানোর জন্য ইলেকট্রিক বন্ধ করে রাখে, ইলেকট্রিসিটি উনি অর্ধেক বাতি জ্বালায়, অর্ধেক জ্বালান না। প্রেসিডেন্টের সঙ্গে 22 জন গেল কেন আপা? প্রেসিডেন্টের সঙ্গে 22 জন গেছে, প্রেসিডেন্টের ইংল্যান্ডে যাইতে লগে 22 জনকে পাঠাইছেন, 22 জনকে দিবেন প্রেসিডেন্টের সাথে যাইতে, প্রেসিডেন্টের সাথে 22 জনকে যাইতে দিবেন ইংল্যান্ডে। কে? এই তো আপনার সরকার অনুমোদন ছাড়া তো প্রেসিডেন্ট যাইতে পারবে না বিদেশে। প্রেসিডেন্ট তো আমাদের না, আপনাদের তো 100% আপনাদের। প্রেসিডেন্ট তো আপনার দল থেকে নির্ধারিত। প্রেসিডেন্ট সেই চলে যাওয়ার সময় প্রেসিডেন্টের যদি কোনো এইবার আমি তো গাছ ছেড়ে দেখি আপা, আমি তো গাছ ছেড়ে দেখি তার ফলে এই প্রেসিডেন্ট যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বললেন, যেভাবে জাতীয়তাবাদের কথা বললেন, যেভাবে আওয়ামী লীগের সমালোচনা করলেন, এই প্রেসিডেন্ট আপনাদের প্রেসিডেন্ট। এখন সংসদীয় গণতন্ত্রে যদি প্রেসিডেন্টকে আপনাদের প্রেসিডেন্ট না বলেন, অনেক রকম জটিলতা। আপনি কিছুদিন পরে সংসদে যাচ্ছেন। আমি আমাদের প্রেসিডেন্ট যতই বলি না কেন, আমাদের সে তো আরেকটা দল থেকে নিয়োগকৃত প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট, বাট সে আরেকটা দল থেকে পরিবর্তন হয়ে গেছে আপা, তা তো পরিবর্তন। সে বেশি দিন থাকবে না। সে যদি তার অন্তিম মুহূর্তে যদি কিছু চায়, কিছু বলে, কাউকে নিতে চায়, সেটা হয়তো বা ওই হিসাবটা করা হয়েছে। এটা আমি অন্য কিছু আর মনে করছি না, কারণ আমি যতই আপনাকে বলি ওই এক গাছের ছাল আরেক গাছে কিন্তু জোড়া লাগে না ওইভাবে। তো সেইভাবে আমি কথা বলছি। আর আপনি যে কথাটা বলছেন, আমি ওইটার উত্তরটা দিতে যাই, এটা বলছি যে উনি ওনার বহর ছেটেছেন। উনি আপনার সচিবালয়ে উনি একা গেলে উনার তেল এক গাড়ির মধ্যে তেলটা পুরে, একটা গাড়িতে 2-3টা গাড়িতে উনি 3টা গাড়ি নেন, ওনারটা সহ 4টা। আর সচিবরা যখন উনার কাছে আসে, প্রত্যেকটা সচিবের সঙ্গে 2-3টা গাড়ি আসে। সেইখানে খরচ বেশি, সময় বেশি, জ্যাম বেশি, সেটা ট্রাফিকের কথা চিন্তা করে, সবকিছু চিন্তা করে উনি নিজেই কিন্তু সচিবালয়ে প্রতিদিন যান। এই যে উনার কষ্টকে ধরে নিয়ে উনি যে আপনার জনগণের টাকা বাঁচানোর জন্য একটা রাস্তা করে যাচ্ছেন, এটা কিন্তু একটা সিম্বলিক। এটা উনাকে ফলো করে আরো অনেকেই করবে। আমার কাছে ভালো লাগে উনাকে, যে উনি অনেক মানে হাম্বল পোশাকে, আশাকে, আচরণে, কিন্তু কাজে না, কাজে বিপরীত দেখি। আপনি 2.5 মাসে এই হিসাবটা করতে পারেন না খালি। আচ্ছা 2.5 মাসে, আচ্ছা ঠিক আছে, এরপর থেকে ঠিক আছে, টাইমটা আই উইল কারেক্ট মাইসেলফ। আমি আপনার সঙ্গে আবার কথা হবে মনি আপা। আমি আপনাকে বললাম আজকে আমাকে 1 মিনিট সময়। হ্যাঁ, আমি আবার আমি মনি আপাকে আমার কথাটা বলে নি সাইফ, যে আজকে মে মাসের বোধহয় 15 তারিখ যাচ্ছে চলে, আমরা জুন জুলাই মাসে আবার আপনার সঙ্গে কথা বলবো না, জুন জুলাইয়ের মাঝামাঝি সময়। ঠিক আছে জি মোস্তাফিজ, আপনি শেষ করতে চাইছিলেন, যে আপনি শেষ করেন তাহলে। যেটা বলছি যে মানে আমার মনে হয় যে এখনই স্টেটমেন্টের সময় চলে এসেছে। আমার কাছে
বিএনপি বা তারেক রহমানের কাজগুলোকে আসলে স্টান্টবাজি বেশি মনে হয়, কারণ ইসলামবাদী সেই স্ট্রং শব্দ, মানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী আসলে বিরোধী দল আসলে বলবে আসলে 14টা গাড়ি ইসলামবাদী। থেকে 3টা গাড়িতে আসছেন, সেটাকে আপনারা একটু না, অ্যাপ্রিশিয়েট করলেও আপনি পারেন। আপনি যখন যখন বলতেছেন যে আপনার এরকম মেগা মেগা প্রজেক্টের জায়গায় আসলে ইম্প্যাক্টফুল প্রজেক্ট গুলো আসলে ইমপ্লিমেন্ট করবেন, সে জায়গায় আমরা দেখছি যে পদ্মা ব্যারাজের মতো প্রকল্প তিনি এখনই নিয়ে ফেলেন, এবং এখানে নিয়ে এই প্রকল্প নিয়েও কিন্তু অনেক না, আমার সমালোচনা, কাছে এবং মনে যারা হয় আসলে আমার কাছে যে মনে হয় যে এই মুস্তাফিজ বিষয়ে মুস্তাফিজ আপনি একটু হার সমালোচনা এই বিষয়ে করতেছেন। প্রকল্প নিয়ে ফেলা মানে প্রকল্পটা আসলে সামনে যাওয়ার জন্য আরো অন্তত 20 মাস সময় লাগবে, না না, ওইটাকে ডেফিনেটলি ভিজিবিলিটি করবে, ডেফিনেটলি, এটা কিন্তু করবে। এই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন জি, এটা নিয়ে আসলে ক্ষতি কি হতে পারে এগুলো নিয়ে কিন্তু এখনো আলোচনা এই পর্যালোচনা সেটাই হয়নি। ফিজিবিলিটি তো আমি স্টাডি হবে, আমি এটা ফিজিবিলিটি স্টাডি হবে। আমি বলতে চাচ্ছি যে সেটা যদি করতে পারে তাহলে তো ডেফিনেটলি ভালো, করবে কিন্তু করবে করবে, সেই এভাবে প্রকল্প নেওয়া। না সেটা সেটা তো আসলে আমার মনে হয় যে আজকে ডেট অনুযায়ী আমরা সামনের দিনে দেখতে পারবো আসলে তারা সেটা করে কিনা। জি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে তারা আওয়ামী লীগের যে ফরম্যাটে যে প্রকল্পগুলো তারা নিত, তারা যেভাবে সময় ক্ষেপণ করতে এবং বালিশ দুর্নীতির মতো যে দুর্নীতিগুলো হয়েছে, এরকম ভাবে আসলে তারাও আস্তে আস্তে সেই মানে পথরেখা আসলে তারা অনুসরণ করতে যাচ্ছে। এর পাশাপাশি আরেকটা বিষয়ে হয়তো বা প্রাসঙ্গিক কিনা আমি জানি না, আমি একটু উল্লেখ করতে চাই যে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিগত সময়ে আসলে আওয়ামী লীগ রেজিমটাকে যারা টিকিয়ে রেখেছিল নানাভাবে, আপনি একটু বলতে শেষ পারেন করবেন। যে জি, শেষ করবেন। হ্যাঁ নানাভাবে যারা টিকিয়ে ছিল, সেখানে অনেক সাংবাদিক ছিল, ফারজানা রূপাদের মতো যারা সাংবাদিক ছিলেন তারা আবার আমরা দেখতে পাচ্ছি জামিন পাচ্ছেন বা এরকম অনেকগুলো ঘটনা ঘটছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সাংবাদিক মহলে বা ক্রিকেট যারা সাংবাদিক আছেন তারা মাশরাফির না, বিভিন্ন জনাব মুস্তাফিজ, দুঃখজনক আমি গল্প আপনার বা আমার মনে হয় যে আমি 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 জাস্ট 2 সেকেন্ড একটু শেষ জি করি, জি বা সাকিব আল জি হাসানের এই প্রসঙ্গগুলোকে এনে আস্তে আস্তে নর্মালাইজ করছে, যেটা আসলে আমার মনে হয় খুবই আনফরচুনেট। কারণ 17 বছর ধরে হাসিনাকে টিকিয়ে রাখার জন্য মাশরাফি, সাকিব থেকে শুরু করে ফারজানার উপর প্রত্যেকেই দায়ী, এবং তারা নানাভাবে তার এই বয়ানটা উৎপাদন করে গেছে, নানাভাবে সমর্থন দিয়ে গেছে, এবং যেই জুলাইতে শিশুরা মানে নির্বিচারে মারা যাচ্ছিল সে সময় তাদের কোন রকম ভূমিকা কিন্তু বাংলাদেশের আমার জনগণ কাছে দেখতে মনে পায়নি। হয় যে বয়ান উৎপাদন এবং তাদের বিরুদ্ধে মামলার ন্যায্যতা নিয়ে আমরা আরো কথা বলতে পারবো, আরো কথা আমাদের বলতে হবে। মামলা বয়ান উৎপাদন নিয়ে মামলা একরকম, আর না সমর্থন করার জন্য একটা আমি জিনিস একরকম। ডেফিনেটলি আমি আমি এবং আমি এবং এবং ডেফিনেটলি 2 বছর আমি বিনা জামিনে জেল খাটা, আমি আমি বিনা জামিনে ডেফিনেটলি জেল খাটা, 2 বছরে বিনা জামিনে খালিদ জেল ভাই, খাটা আমি কোনো ডেফিনেটলি দেশের আপনার ন্যায্যতা হতে সাথে পারে না। আপনার সাথে এই বিষয়ে এগ্রি করবো যে আপনি বলতে পারেন যে তাদেরকে নানাভাবে যেই মামলাগুলাতে ধরা হয়েছে সেগুলো আসলে অমুক জায়গায় খুন হয়েছে, তাদেরকে সেই মামলার আসামি করা হয়েছে, হুম। সেটাতে আমি আপনার সাথে একমত যে এই মামলাগুলোর জায়গাটা যথাযথ না। বরঞ্চ তারা কিন্তু তাদের যেসব দিকে আসলে তারা যুক্ত ছিলেন, যে ধরেন যে দুর্নীতি বা এরকম অনেক ইনভলভ না, ছিল, সেটা সেগুলো কিন্তু সেটা 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 সেগুলো অবশ্যই সেটা ইন্ট্রিম গভর্নমেন্ট বলি বা আমাদের শুধু বিএনপি সরকার বলি, এই ভাই জায়গায় কিন্তু ভাই আসলে তারা যে কিন্তু সেই ভূমিকাটা দুর্নীতি রাখেনি। করছে, সে যদি কোনো অপরাধ করে থাকে ফৌজদারি কার্যবিধি অনুসারে, সে কোনো অপরাধ করে থাকলে সে সাংবাদিক হোক, সে অন্য যা কিছু হোক, তার বিরুদ্ধে মামলা হইতে পারে। কিন্তু একটা মানুষের বিরুদ্ধে কিছু কাল্পনিক মামলা দিয়ে আপনি বলবেন যে তিনি একটা সরকারকে টিকায় রাখছিলেন সেজন্য আমরা তাকে কাল্পনিক মামলা দিতেছি, তার বিরুদ্ধে আপনার এটা প্রতিশোধ হয়, এটা পাল্টাপাল্টি হয়, এটা ন্যায্যতা হয় না। এবং এইটা কোনোদিন জুলাইয়ের স্পিরিটের সাথেও যায় না। আমরা জুলাইয়ের স্পিরিট বলতে আমি না, বুঝি ন্যায্যতা, বৈষম্য বিরোধিতা। ডেফিনেটলি এটা এখন আওয়ামী লীগকে সমর্থন করছে একজন সাংবাদিক, আমি জানি না এটা নিয়ে আজকে আসলে মামলার মেরিট নিয়ে ডেফিনেটলি এখানে অনেক রকম বিতর্ক তর্ক আছে, কিন্তু আমি যেটা বারবার বোঝানোর চেষ্টা করছি যে এই 17 বছর ধরে এই ফারজানা রূপা বা যারা না, আপনি নামটা নিচ্ছেন সেজন্য এটা আলাদা করে আপনি হয়তো নাম নিতে পারতেন, আপনি নাম নিতে পারতেন, আপনি আলাদা করে এটা অন্য সময় আমি বলতে চাই যে ফারজানা রূপা 17 বছর ধরে না, আপনি যখন বলেন, সেটা আমরা দেখেছি। আপনি যখন বলেন যে এখন আপনি বলতে পারেন যে ফারজানা রূপা হচ্ছে চানখারপুলে যেহেতু হত্যা করেনি, কিন্তু তিনি হত্যার চেয়ে বড় অপরাধ তিনি না, সেইটা হত্যার চেয়ে বড় অপরাধ হতে পারে না ভাই। এই কথাগুলি রেটরিক, এই কথাগুলি রেটরিক, হতে পারে, এই কথাগুলি রেটরিক। আমি আপনাকে একটা কথা বলি জানো সাইদ মুস্তাফিজ, ফারজানা রূপা যে প্রতিষ্ঠানে কাজ করত বা আমরা যে প্রতিষ্ঠানে কাজ করতাম, আমরা যতগুলি প্রতিষ্ঠানে কাজ করতে দেখছি, যতগুলি ব্যবসায়ীদের যত জায়গায় দেখছি, সেই ব্যবসায়ীরা তার চেয়েও অনেক বড় বড় কথা বলছে। আপনারা তার বিরুদ্ধে একটা অক্ষর বলেন নাই। আপনাদের লোক দিয়ে না বলেন নাই, বলেন নাই, আমি বলেন নাই, আমি বলতেছি যে বলেন নাই, এই রেজিম তো শুধুমাত্র বলেন নাই, এই রেজিম না, আমি আমরা 2 বছর ধরে দেখতেছি বলেন নাই। সাহেব আবার বলি ওদের একজনকে গিয়ে প্রশংসা, ওদের একজনকে গিয়ে প্রশংসা করে আইসে 21 পদক দিবেন আপনার ইউনূস সরকার, প্রশংসা করে তাকে ভালো বলে আইসে 21 পদক পাইছে। না আমরা ইউনূস সরকার কখনোই ছিলাম না, কিন্তু আপনারা ইউনূস সরকারই ছিলেন ভাই। আমি বলি যে রাষ্ট্র এটা আপনি বলতে পারেন, এটা ইউনূস সাহেবই বলছে যে আপনারা ওনার নিয়োগকর্তা, তো উনি হ্যাঁ সেটা ডেফিনেটলি, এটা আমিও তো এগ্রি করতেছি। আপনারা ওনার নিয়োগ করতে মিন্স বাংলাদেশের সাধারণ জনতা, নাহিদ ইসলাম থেকে শুরু করে একদম বলছে মেটিকুলাস ডিজাইন, ছাত্র জনতা, একদম স্পেসিফিক বলছে মেটিকুলাস ডিজাইন একটা আলাদা একটা প্রোগ্রামে তিনি বলেছেন। আর আপনি যে ছাত্র জনতার কথাটা বলছেন সেটা
পুরো বাংলাদেশের মানুষকে বুঝিয়েছেন যে ছাত্ররা বাংলাদেশের আমার মানুষকে জুলাই নিয়োগকর্তা, সাইফ, ছাত্ররা আমার নিয়োগকর্তা। ডেফিনেটলি ছাত্ররা বাংলাদেশের যে ওকে, মানুষ যে সাইফ, জুলাই সাইফ, আপনার গণঅভ্যুত্থানে সাথে ভূমিকা আমি রেখেছিল সেটা রিপ্রেজেন্ট করছে এই ছাত্র জনতা, তাদেরকেই তিনি বলেছেন। আমার মনে হয় যে এটা আপনার হয়তো বা একটু বোঝার একটু অসামঞ্জস্য থাকতে পারে। আর যেটা আপনি বললেন যে মেটিকুলাসলি ডিজাইনের, ওইটা আপনি বলতে পারেন যে হ্যাঁ, আপনি আলাদা করে উনি মাহফুজ আলমকে এটা বলেছেন কিনা, বা এটা নিয়ে একটা কথা থাকতে পারে। কিন্তু যেটা ছাত্রদের নিয়ে কথা বলেছেন, এটা আমার মনে হয় যে বাংলাদেশকে তিনি বুঝিয়েছেন। আর এটা আমি এখনো বলবো যে বাংলাদেশের যে যতগুলো অর্গান ছিল, ব্যবসা থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে, একটা বড় অংশ শেখ হাসিনাকে এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থাপনা টিকে রাখতে সাহায্য করেছে। তাদের দোষারোপের জায়গা এটা অবশ্যই বলতে হবে, সামনে আনতে হবে, এবং তাদের জায়গাটা আসলে সবার নিশ্চিত না, করতে সেই হবে। ব্যাপারে কারোই কোনো ধন্যবাদ। সন্দেহ নাই, তাদের দোষারোপের জায়গায় সামনে আনতে হবে। এবং আমি পাশাপাশি সেটাও আশা করব যে যত রকম অন্যায় মামলা হয়েছে সেই মামলাগুলি একটাও আর টিকে থাকবে না। এবং সেই অন্যায় মামলার জন্য যারা এই অন্যায় মামলাগুলি করেছেন, যারা এই ভুয়া মামলাগুলি দিয়েছেন, তারা আসলে তাদের দোষকে হালকা করার ক্ষেত্রে কাজ করেছেন, যদি তাদের কোনো দোষ থেকে থাকে। হ্যাঁ, ভুয়া মামলা বা এরকম আমি হালকা যেগুলি মামলা থাকলে দিয়েছেন এবং যারা সেই মামলাগুলির পক্ষে কথা বলেছেন, alternative যে শক্তিশালী যারা মামলাগুলির কথা মামলাগুলো বলেছেন, দেয়া যায়, জামিন দিতে সবাইকে সেটা আমার আদালত মনে হয় ঘেরাও করেছেন। রাষ্ট্রপক্ষ থেকে শুরু করে জি। প্রত্যেকের সেই জায়গাটা আমার মনে হয় যে দায়িত্বটা নিশ্চিত করা উচিত। তাদেরকে না ছেড়ে দিয়ে, তাদের বাসায় চিঠি না পাঠিয়ে, যেগুলো বর্তমান সরকার করছে সেটা না করে, আমার মনে হয় যে এই দিকটা নজর দেওয়া উচিত।